বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারা লেংচে লেংচে হেঁটে একটা মিছিল করেছেন। ওই কয়েকশো, ম্যাক্সিমাম 400-500 লোক হবে, যাদের মধ্যে 200 প্রাক্তন সেনাকর্তা, তারপরে তাদের সহযোগী ওই সেনায় রান্না টানা করে এবং তাদের সহযোগী আত্মীয়রা, তারা মিছিলে হেঁটেছে। তারা বলছে নাকি 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে, কলকাতা ইস্টার্ন কমান্ড, এবং আসামও দখল করে নেবে 4 দিনে। শুনুন তারা কি বলছেন। আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব। বাংলাদেশের কয়েকজন সেনাবাহিনীর সদস্য ছিলেন, এখন তারা বুড়ো হয়েছেন, হাঁটতে পারেন না। তারা মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন, মিছিল করেছেন এবং বলেছেন 4 দিনের মধ্যে দখল করে নেবেন কলকাতা, দখল করে নেবেন আসাম, ইস্টার্ন কমান্ডের যত এলাকা রয়েছে, মানে গোটা নর্থ ইস্ট এবং কলকাতা পশ্চিমবঙ্গের একটা বড় অংশ তারা দখল করে নেবেন 4 দিনে। এদের বলতে ইচ্ছা করছে, ও কাকু ঠিক করে হাঁটতে পারেন তো? এসেছেন তো মুভ স্প্রে লাগিয়ে, ব্যথা করছে পায়ে, করছে না? ঠিক করে হাঁটতে পারছেন না, কোকাতে হচ্ছে। এই যে এত দূর হাঁটলেন, বাড়ি গিয়ে আবার আপনাকে ওই স্প্রে লাগাতে হবে, ভারতের কেনা ওষুধের স্প্রে, মুভ স্প্রে। হ্যাঁ, তারপর আপনি বলবেন আহারে খুব কষ্ট হয়ে গেছে। আপনি নাকি যুদ্ধ করতে আসবেন, কত সেনা আপনার, আর আপনি তো ঠিক করে হাঁটতে পারেন না, চোখে দেখেন না, চোখে তো আপনার হরলিক্সের গ্লাস, তারপর আপনি যুদ্ধ করবেন? হায় রে, আমি তো জানতাম বাংলাদেশে ভালো কোম্পানির মাদক পাওয়া যায় না। বাংলাদেশ তো এমনিতে, বাংলাদেশে 4-5টার বেশি দোকান নেই যেখানে। আপনি কোথা থেকে কোন মদটা খেয়েছেন? এখনো বিক্রি হয় আপনাদের ওখানে মদ? আর নাকি গাঁজা খেয়েছেন, শুকনো নেশা? এগুলো বলার কি দরকার? আমি কোনো মানে বুঝে উঠতে পারি না যে এই দাদুগুলো যারা ঠিক করে হাঁটতে পারে না, তারা নাকি বলছে আসাম দখল করে নেবে। কয়েকদিন আগে বাংলাদেশের যে প্রতিরক্ষা বাহিনী আছে, বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী, তারা জকিগঞ্জ থেকে অসমে ঢুকে পড়ে একটা বোট নিয়ে এবং বলে কনস্ট্রাকশন বন্ধ করতে হবে, একটা নির্মীয়মান মন্দির সেটা বন্ধ করতে হবে, ভারতের মধ্যে মন্দির সেটা বন্ধ করতে হবে। যাই হোক, পরে বিজিবিকে বুঝিয়ে বিএসএফ পরে আবার সেই মন্দির তৈরির কাজ শুরু করে দিয়েছে। একে বাংলাদেশের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, আর এবার বিজিবি আমাদের চোখ দেখাচ্ছে, ভারতের মধ্যে ঢুকে বলছে যে বন্ধ করতে হবে মন্দির। আরে ভাই বিজিবি, একটা কথা বলি, অ্যাকশন শুরু হয়ে গেছে বিএসএফ এর। বিজিবি যে অশান্তিটা শুরু করতে চাইছিল, তারা চাইছিল এই শীতকালের মধ্যে টেম্পারেচারটা বাড়ুক, বিএসএফ সেই কাজ শুরু করে দিয়েছে। আনোয়ারুল হক, পুরোটা বলি আপনাদের, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সীমান্তে পাচার টাচার করে না গরু পাচারকারীরা? তো শুক্রবার ঘটনাটা ঘটেছে ভোর রাতে, মানে শনিবার দিন বলা যায় এথিক্যালি আর কি। তো আনোয়ার হক 35 বছর, এক দুষ্কৃতী, তার মৃত্যু হয়েছে কোথায়? শিলিগুড়ি করিডোর লাগোয়া জলপাইগুড়ি জেলার বেরুবাড়ি সীমান্তের কাছে। সেখানে পরে বিএসএফ এর সাথে বিজিবির ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং বিষয়টা নিয়ে প্রতিবাদ জানিয়েছে। তো এই যে ছোট 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 পোকামাকড় যারা হেঁটে হেঁটে বাংলাদেশ থেকে ভিতরে আসে ভারতের মধ্যে, সেই পোকামাকড়কে কীটনাশক স্প্রে দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। তো সীমান্তে তোমরা চেয়েছিলে উত্তেজনা বাড়ুক, তো বিজিবি কিন্তু একেবারে টেম্পারেচারটা কিন্তু আপ করতে শুরু করে দিয়েছে। লালমনির হাটে শোনা যাচ্ছে বাংলাদেশ একটা বড় এয়ারফোর্সের একটা সেখানে রানওয়ে করতে চাইছে, একটা এয়ারফোর্সের ক্যাম্প করতে চাইছে। ওখানে চাইছে যে তাদের একটা বিশাল বড় বিমান ঘাঁটি হোক, সেখানে এয়ারফোর্সের কর্মীরা থাকবেন, সেখানে অন্তত মিনিমাম 50টা ফাইটার প্লেন রাখার মতো জায়গা হবে। আরে বাংলাদেশের তো আছেই মোট 16টা ফাইটার প্লেন, সমস্ত ঢাকা ঢাকা মিলিয়ে সমস্ত গোটা বাংলাদেশে। আপনারা 50টা প্লেন কিনতে হবে তো আপনাদের, যাই হোক যেখান থেকে খুশি কিনবেন আপনাদের ব্যাপার। তো বাংলাদেশের বিভিন্ন পোর্টালে, বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন ডিজিটাল মিডিয়ায়, বিভিন্ন
স্যাটেলাইট চ্যানেল যেগুলো রয়েছে বা বিভিন্ন রকম নিউজ পেপারে সব জায়গায় বলা হচ্ছে যে লালমনিরহাটে একটা 50টা বিমান রাখা যাবে, এরকম বড় একটা এয়ারফোর্সের বিমান ঘাঁটি তারা তৈরি করতে চাইছে। এবং চিকেন নেক, যেটা শিলিগুড়ি করিডোরের কাছে, বাইরাক্তার B2 ড্রোন তারা বসেছে। এবার আসি বাইরাক্তার B2 ড্রোনটা কি আসলে। এই বাইরাক্তার B2 ড্রোন আসলে একটা সার্ভেলান্স ড্রোন, মানে বাংলাদেশ চাইছে ভারতের উপর নজর রাখতে, কিন্তু এর একটা ডুয়াল ক্যাপাসিটি আছে। এটাকে মডিফিকেশন করে আর্ম ড্রোন বানিয়ে নেওয়া যায়। আর্ম ড্রোন মানে যার সঙ্গে গাইডেড মিসাইল, বোমা টোমা ইত্যাদি ক্যারি করা যায়। ভারতের এই ধরনের ড্রোন অলরেডি ভারতের কাছে রয়েছে, আমেরিকার কাছ থেকে কেনা হচ্ছে আর্ম ড্রোন, হারকিউলিস, গার্ডিয়ান, এই ধরনের ড্রোন ভারতের কাছে রয়েছে। তো সেই বাইরাক্তার B2 মাঝারি সাইজের একটা ড্রোন, যেটাকে আর্মড রোল হিসেবে ব্যবহার করা যায় আপাতত সার্ভেলেন্সের জন্য। ভারতের উপর কেন নজরদারি রাখবে বাংলাদেশ? তাদের নজরদারি রাখার প্রয়োজন এই মুহূর্তে বলা হচ্ছে, তার কারণ হচ্ছে ভারত নাকি প্রচুর সেনা মোতায়েন করছে এবং BSF এর অ্যাক্টিভিটি বাড়িয়ে দিয়েছে, পেট্রোলিং বাড়িয়ে দিয়েছে সমস্ত ইস্টার্ন কমান্ডে, এমন বাংলাদেশের প্রতিবেদনে প্রকাশ হয়েছে। ভারতও এখন অবধি সেই প্রতিবেদনের বিরোধিতা করেনি। ঠিক সেই কারণেই বাংলাদেশ ভারতের উপরে নজরদারি বাড়াচ্ছে এবং রীতিমতো এখনো ভারত কোনো অ্যাকশন শুরু করেনি, জাস্ট টেম্পারেচার ভলিউমটাকে 0 থেকে একটু 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 করে বাড়াতে শুরু করেছে। তাতেই বাংলাদেশ কিন্তু একদম, বাংলাদেশের ভলিউম হাই হয়ে গেছে। আর ভারত কখনো আপনাদের সঙ্গে যুদ্ধ করতে যাবে না। আমরা অস্ট্রেলিয়া, যখন আমরা ক্রিকেটের ম্যাচ দেখি, আমরা কাদের সাথে খেলতে পছন্দ করি? আমরা অস্ট্রেলিয়ার সাথে খেলতে পছন্দ করি, নিউজিল্যান্ডের সাথে খেলতে পছন্দ করি, কখনো জিতি কখনো হারি। আবার যদি যুদ্ধের ক্ষেত্রে আসি, 62 ছাড়া ইন্ডিয়া কোনোদিনও হারেনি। 62তে আমরা ব্যাটল রেডি ছিলাম না নেহরুর ব্যাড পলিসির কারণে, কিন্তু ওই একটা যুদ্ধ বাদ দিলে পাকিস্তানের সঙ্গে যে কটা যুদ্ধ হয়েছে, চায়নার সাথে যে কটা আর্মড কনফ্লিক্ট হয়েছে, রীতিমতো এখনো আমাদের নর্দার্ন কমান্ডে আর্মড কনফ্লিক্ট হয়েছিল কিছুদিন আগে। আপনারা জানেন ডোকলামের ঘটনা, আপনারা জানেন লে লাদাখের ঘটনা। তো ভারত এখন কি অবস্থায় আছে ব্যাটল রেডিনেসে, সেটা আপনাদের সেনাবাহিনী খুব ভালো মতন জানে, যার জন্য দেখবেন সেনাবাহিনী কিচ্ছুটি বলছে না। তারা বলছে কঠিন সময় পার করতে হবে, কিন্তু আপনাদের ওই যারা বুড়ো, মানে গালে গালে দিতে চাইছে না, আপনাদের ওই যে বুড়ো হাবড়ারা আছে, তারা বলছেন এই দখল করবো সেই দখল করবো। তা আপনাদের ভাই, আপনারা আগে ঠিক করে হাঁটতে শিখুন। কাকু, আপনাদের পায়ে ব্যথা আছে, একটু বেশি হাঁটবেন না। আর সব থেকে বড় ব্যাপার হলো, ভারতের প্রয়োজন নেই আপনাদের সঙ্গে যুদ্ধ করার। ভারতের যদি মনে হয় আপনাদেরকে টাইট দিতে হবে, তাহলে তার অনেক পন্থা আছে, সেই পন্থাগুলো অলরেডি শুরু হয়েছে। আরে হাসিনা একটা বক্তব্য রেখেছে, তাতেই আপনাদের পাতলুন ঢিলা হয়ে যাচ্ছে। আপনাদেরই প্রধানমন্ত্রী ছিলেন, গোটা হাসিনার বক্তব্যটাকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। আগামী দিনেও হাসিনা বক্তব্য রাখবেন, অনেক জায়গায় যাবেন। ডিপ্লোম্যাটিক ওয়েতেই যেভাবে আপনাদের টাইট দেওয়া যায়, আপনাদের কোনো কনফ্লিক্ট যাওয়ার প্রয়োজন নেই। আপনারা ভারতের ভিতরে ভোট নিয়ে এসছেন, তাই একটু ভলিউম বাড়ানো হয়েছে। যেমন যেমন করবেন তেমন তেমন ভলিউমটা বাড়বে। ভারতের একটা পলিসি আছে, নো ফার্স্ট স্ট্রাইক, বাট ওয়েন ইট উইল বি এ স্ট্রাইক দেয়ার উইল বি এ কাউন্টার স্ট্রাইক। তো তার জন্য আপনারা প্রস্তুত থাকবেন। ভালো থাকবেন, নমস্কার।